ওকে, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করছি। ওকে, তো আজকে আমাদের টার্গেট হচ্ছে কি, আজকে আমরা অনেক কিছু শিখবো, ভালো ভালো জিনিস শিখবো আজকে। আজকের ডেটটা তোমরা বলে দাও কত? 04/2021। তাহলে আজকে হচ্ছে আমাদের 2021-এর প্রথম ক্লাস। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ওকে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে প্রথম ক্লাসটা আমরা শুরু করছি। আচ্ছা, একটা জিনিস দাঁড়াও, আমি নিজে কানেক্ট হয়ে যাই। ওকে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, আমি আমি এর আগের দিন এটা আমরা চেষ্টা করছিলাম যে পার্টিশনের কতগুলো মানে সংখ্যা পাওয়া যায়, তাই না? তো সেটা আমরা করতে করতে একটা জায়গায় আটকে গেছিলাম। তো যাই হোক, আজকে আমরা ওটা চেষ্টা করব আজকে। দেখো, সো বেসিক্যালি আমরা কি করতে চাইছি, যে ধরো আমাদের কাছে একটা সেট আছে, সেটটার নাম দিলাম এ সেট। এন দাও, ঠিক আছে? যেখানে আমাদের আছে 1 থেকে n অবধি সংখ্যাগুলো আছে, ঠিক আছে? তো আমরা জানতে চাইছি যে হোয়াট ইজ নাম্বার অফ পার্টিশনস অফ n, নাম্বার অফ পার্টিশনস অফ an, এটা আমাদের কাছে এখন কোশ্চেন, ঠিক? তো ধরলাম যে এই নাম্বারটা হচ্ছে, এই নাম্বারটাকে নাম দিলাম আমি pn, ঠিক আছে? তাহলে pn হচ্ছে কি, নাম্বার অফ পার্টিশনস অফ an। তার মানে একটা জিনিস তোমরা আমাকে বলো, p1 এর ভ্যালু কত? স্যার ওয়ানই হবে। p1 এর ভ্যালু 1ই হবে। এতে কারো কোনো ডাউট নেই। ভেরি গুড। নেক্সট হচ্ছে p0। দেখো, p0 কিন্তু আমাদের যদিও এখানে নেই, তাও মানে p0 মানে কি, শুধুমাত্র 0, তো সেক্ষেত্রেও কোনো এলিমেন্ট নেই, তাও কিন্তু আমি p0টাকে 1ই ধরবো, ঠিক আছে? তো এইটা একটু মাথায় রাখবে যে p0টা আমাদের 1ই ধরতে হবে। আচ্ছা, p2 সমান কত? যদি দুটো এলিমেন্ট থাকে তাহলে আমরা কটা পার্টিশন বের করতে পারবো এখান স্যার থেকে? দুটোই পাবো। তিনটা স্যার। তিনটা কেন, কি করে তিনটে? কারণ একবার হচ্ছে 1 আর 2 নিব, আর একবার হচ্ছে শুধু 1 আর শুধু 2। ও না, দুটো হবে, দুটো। হুম, 1 আর 2 মিলে একটা পার্টিশন, আর 1 2 পুরোটাই মিলে একটা, তাহলে দুটো পার্টিশন আমরা পাচ্ছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে এগুলো আমাদের হাতে কিন্তু আছে। এইবার দেখো, আমি ধরো p3 বের করতে চাইছি, ঠিক আছে? জিনিসটা মন দিয়ে বোঝার চেষ্টা করবে। p3 আমরা বের করতে চাইছি, কিভাবে বের করব? দেখো, p3-তে কি আছে, তিনটে এলিমেন্ট আছে। তাহলে দেখো আমাদের হাতে আছে কি 1 2 3, ঠিক? আমরা কি জানি, যে আমরা যদি এই দুটো এলিমেন্ট নিয়ে নিই, তাহলে এই দুটো এলিমেন্টের পার্টিশন কটা হয় আমরা অলরেডি জানি, দ্যাট ইজ 2, ঠিক? তাহলে মানে আমার একটা এক্সট্রা পয়েন্ট চলে এসছে, তাতে আমাদের কতটা এক্সট্রা পার্টিশন আসতে পারে, ঠিক আছে? আমরা এইভাবে ব্যাপারটা ভাবছি, যে আগের জিনিসগুলো আমরা জানি, সেইটা থেকে একটা নতুন একটা এলিমেন্ট দিলাম, তার এফেক্ট কি হবে সেটা আমরা ধরো বের করার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি পুরোটাকে একটা পার্টিশন হিসাবে নিয়ে নিই, তাহলে তো আমি একটা পার্টিশন আমরা পাচ্ছি,
কোনো অসুবিধা নেই তাতে। ওকে, এবার ধরো আমি সিঙ্গেল 3টাকে একটা পার্টিশন হিসাবে নিলাম, মানে পার্টিশনের একটা ব্লক হিসাবে নিলাম, তাহলে বাকি পড়ে থাকলো কে কে? বাকি পড়ে থাকলো 1 আর 2। ঠিক, 3টাকে যদি একটা নিয়ে নিই তাহলে এই যে দুটো এলিমেন্ট পড়ে থাকছে, এই দুটোকে আমরা যতগুলো পার্টিশন করতে পারি তার সঙ্গে এইটাকে অ্যাটাচ করে দিলে আমি কিন্তু 1 2 3-এর একটা পার্টিশন পেয়ে যাব। বুঝতে পেরেছো কথাটা? হ্যাঁ স্যার। 1 2-এর যে দুটো পার্টিশন আমরা পাবো তার সঙ্গে 3টাকে আমরা কি করব, অ্যাটাচ করে দেবো, তাহলে আমরা 1 2 3-এর একটা পার্টিশন পেয়ে যাব। যেমন ধরো 1 2-এর, যেমন ধরো এইটা একটা পার্টিশন। ঠিক, আচ্ছা 1 2-এর একটা আর একটা পার্টিশন কি আছে আমরা অলরেডি দেখেছি, সিঙ্গেল 1 আর সিঙ্গেল 2। এটা একটা 1 2-এর পার্টিশন, তার সঙ্গে যদি আমি কমা দিয়ে এটা দিয়ে দিই তাহলে আমার কি হয়ে গেল, 1 2 3-এর একটা পার্টিশন হয়ে গেল না? জাস্ট আমি কি করছি, এই জিনিসটা অ্যাটাচ করে দিচ্ছি, মানে এটা একটা এক্সট্রা ব্লক হিসাবে অ্যাড করে দিলাম। তাহলে আমি কি হলো যে 1 2-এর যটা পার্টিশন আছে ততগুলো পার্টিশন আমি ঠিক 1 2 3-এর পার্টিশন পেয়ে যাচ্ছি। তাহলে আমি এখানে বলতে পারি যে P2 সংখ্যক আমি পার্টিশন পেতে পারি যদি 3টাকে আমি একাই সিঙ্গেল রাখি। এবার দেখো 3 এবার সিঙ্গেল কেন থাকবে, 3-এর সঙ্গে আরও একটা এলিমেন্ট থাকতে পারে। ঠিক, তো 3-এর সঙ্গে ধরো আমি 1 অ্যাটাচ করতে পারি, 1 3 নিতে পারি, বা আমি 2 3 নিতে পারি। তো দেখো 1 3 যদি আমি নিয়ে নিই তাহলে পড়ে থাকলো কে, 2, মানে একটা এলিমেন্টের একটা সেট পড়ে থাকলো। তার জন্য আমি কটা পার্টিশন পাবো, P1 সংখ্যক পার্টিশন পাবো। 1 3 যদি আমি বাদ দিয়ে দিই বাকি পড়ে থাকবে আমার সিঙ্গেল 2, তাহলে সিঙ্গেল ওখানে একটা এলিমেন্ট, তাহলে একটা এলিমেন্টের জন্য আমি P1 সংখ্যক পার্টিশন পাবো, দ্যাট ইজ 1, একটাই পাবো। 2 3-এর জন্য আমি P1 সংখ্যক পার্টিশন পাবো। তাহলে আবার মোট কটা পার্টিশন আমি এখান থেকে তৈরি করতে পারি, জাস্ট এই P1 পার্টিশনের সঙ্গে এই 1 3 অ্যাড করে দিলাম, হ্যাঁ এর সঙ্গে আবার 1 2 3 অ্যাড করে দিলাম। তাহলে দেখো এখানে যেহেতু আমার দুটো আছে তাহলে 2 ইন্টু P1 সংখ্যক আমি পার্টিশন পেতে পারি। ঠিক, আচ্ছা এবার 3টাকে আমি কি করলাম, দেখো 3টা যদি সবার সঙ্গে অ্যাড করে দিই তাহলে তো একটাই পাবো, সেটা কিন্তু এইটা আমি অলরেডি আগে কাউন্ট করে নিয়েছি। তো সেটা তুমি এইভাবে ভাবতে পারো যে সবটাই অ্যাড করেছি, ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে। তো এইটাকে তুমি 1কে লিখতে পারো, 1কে লিখতে পারো P0 লিখতে পারো। কারণ এক্সট্রা আর কিছু পড়ে থাকছে না, 3 যদি সবার সঙ্গে অ্যাড হয়ে যায় তাহলে বাকি কে পড়ে থাকবে, 0 এলিমেন্টের একটা সেট পড়ে থাকবে, সেই জন্য P0 মানে 1 ইন্টু P0। তো যাই হোক, তাহলে এটার ভ্যালু যদি আমরা বের করি, দেখো 1, P2 এর ভ্যালু 2 আর P1 এর ভ্যালু 1, তার মানে 2, এখানেও 2, তার মানে 5। তাহলে দেখো P3 এর ভ্যালু কি 5 আসছে? এটা আমরা আগে ভেরিফাই করেছি কি না বলো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার, 5 হ্যাঁ এসেছিল। স্যার। এই জায়গাটা তোমরা কি বুঝতে পেরেছো কিভাবে আমরা P2 আর P1 এর ধারণা থেকে P3টা বের করলাম? কারো বুঝতে অসুবিধা হলে আমরা এবার 4-এর জন্য এটা করে দেখাবো তোমাদেরকে। তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এবার ধরো আমরা P4 এর ভ্যালু বের করতে চাইছি, ঠিক আছে, তাহলে ধরো আমাদের হাতে কি আছে, 1 2 3 4। ঠিক, তাহলে ধরো এই 4টাকে যদি আমি সিঙ্গেল রাখি তাহলে বাকি থাকবে কটা, 3টা, 1 2 3। তাহলে তার জন্য আমি P3 সংখ্যক পার্টিশন পাবো, প্রত্যেকের সঙ্গে এই 4কে অ্যাটাচ করে আমি 1 2 3 4 এর অনেকগুলো পার্টিশন পাবো, যেখানে এই 4টা কিন্তু সিঙ্গেলই থাকবে। ওকে, তাহলে আমি P3 পাবো। তাহলে দেখো তাহলে আমার P4 এর ভ্যালু আসছে P3। আচ্ছা এবার ধরো এই 4কে আমি, এটা সিঙ্গেল 4 ছিল একাই, 4-এর সঙ্গে আর একটা এক্সট্রা এলিমেন্ট আমি অ্যাড করতে পারি। তাহলে দেখো এক্সট্রা 4-এর সঙ্গে আমি কাকে অ্যাড করতে পারি, 1কে অ্যাড করতে পারি, 2কে পারি, 3কে পারি। তাহলে আমার হাতে কিন্তু 3টে চয়েস চলে আসছে, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমি এখানে নিতে পারি 4 3 বা 4 2 বা 4 1। তাহলে আমার হাতে দেখো 3টে চয়েস, প্রত্যেকের জন্য কিন্তু বাইরে থাকছে দুটো, তার মানে আমার P2 সংখ্যক পার্টিশন আমি এখান থেকে তৈরি করতে পারবো, এখান থেকেও P2 পারবো, এখান থেকেও P2 পারবো। তাহলে যেহেতু আমার টোটাল হচ্ছে 3টে চয়েস,
সেই জন্য আমি এখানে 3 ইন্টু P2 করতে পারবো। বোঝা গেল? এবার ধরো আমি এখানে দুটো করে নিয়েছিলাম, এবার 4-এর সঙ্গে এক্সট্রা দুটো এলিমেন্ট অ্যাড করব। এখন এক্সট্রা আমার এই 3টে থেকেই তো আমি ওই দুটোকে চুজ করব, ঠিক আছে? তার মানে আমি বাইরে পাবো 3C2। হ্যাঁ, 3C2 মানে কি 1 2 1 3 2 3 এইভাবে নিয়ে তার সঙ্গে 4কে অ্যাড করে, বুঝতে পেরেছো? তাহলে আমার বাইরে কটা থাকবে? একটা থাকবে। তাহলে আমি এখানে পাচ্ছি 3C2 ইন্টু P1। এটা বেসিক্যালি 3টা ছিল 3C1। আচ্ছা, তাহলে হয়ে গেল। আচ্ছা, নেক্সট এবার দেখো আমি 4-এর সঙ্গে সবাইকে অ্যাড করে দিলে সেখানে একটাই পার্টিশন আমি পাবো, দ্যাট ইজ 3C0 3C3। যেহেতু সবাই 3টের সঙ্গে 3টাই অ্যাটাচ হয়ে গেল, তাহলে 3C3 ইন্টু বাইরে আর কেউ নেই, তার মানে P0। তাহলে এই হলো আমার P4 এর গল্প। তাহলে P4 ইকুয়ালস টু আমরা লিখতে পারছি, দেখো NC, আচ্ছা এখানে আমি লিখতে পারছি 3C3 ইন্টু P0 প্লাস 3C2 ইন্টু P1 প্লাস 3C1 হ্যাঁ ইন্টু P2 প্লাস 3C3, আচ্ছা 1-এর পরে 0 ইন্টু P3। দেখো তুমি একটা কাজ করতে পারো, এখানে দেখো এখানে যোগফলটা কিন্তু সবসময় 3 থাকছে, ঠিক আছে? তুমি এটা না করে আর একটা জিনিস করতে পারো, যেমন 3C3 মানে 3C0, তাহলে এটাকে তুমি 3C0 করে নাও, এটা P0 মানে সেম করে নিতে পারো। এটাকে 3C1 করে নাও ইন্টু P1 প্লাস 3C2 ইন্টু P2 প্লাস 3C3 ইন্টু P3। ওকে, তাহলে আমি এটাকে সামেশনের আকারে লিখতে পারছি যে 3CI ইন্টু PI, যেখানে I এর ভ্যালু হচ্ছে 0 থেকে স্টার্ট করে 3 অবধি যাবে। তাহলে এটা হয়ে গেল আমার P4 এর ভ্যালু। দেখো এবার এখান থেকে আমরা P4 এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আসবে 3C0 মানে 1 1 ইন্টু P0 মানে 1, ওকে, প্লাস 3C1 মানে 3 ইন্টু P1 P1 মানে 1 প্লাস 3C2 মানে 3 3 ইন্টু P2 P2-র ভ্যালু কত 2 প্লাস 3C3 মানে 1 1 ইন্টু P3 P3 ভ্যালু অলরেডি আমরা ক্যালকুলেট করলাম 5 হলো। তাহলে এখানে কত আছে 1 প্লাস 3 প্লাস 6 প্লাস 5, তাহলে দেখো কত হচ্ছে, দেখো 11 11 4 15 15। 15। দেখো তোমাদের এটা আমি ক্যালকুলেট করতে দিয়েছিলাম, P4 এর ভ্যালু 15 চলে আসছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা কিন্তু আর মানে আর এই প্রসেসে না গিয়ে ডাইরেক্টলি P5 এর ভ্যালু আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে P5 এর ভ্যালু কি হবে? সামেশন I ইকুয়ালস টু 0 টু 4 আসবে। ওকে, দেখে নিচ্ছি কেউ কি কোনো আসার চেষ্টা করছে। ওকে, নো, কেউ কিছু বলেছে? ওকে, হাই 1 2 3 4 5 6, ওকে। তাহলে এটা হচ্ছে আমার এখানে হবে 4C, এখানে যত থাকবে তার থেকে এক কম কিন্তু, হ্যাঁ 4CI ইন্টু PI। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে 4C0 ইন্টু P0 প্লাস 4C1 ইন্টু P1 4C2 ইন্টু P2 প্লাস 4C3 ইন্টু P3 প্লাস 4C4 ইন্টু P4। এবার আমাকে বলো 4C0-র ভ্যালু কত? 1 1, P0-র ভ্যালু 1, 4C1 এর ভ্যালু 4 ইন্টু P1 এর ভ্যালু 1 প্লাস 4C2-র ভ্যালু কত? 6 মৃন্ময় 6 বলো। 6 স্যার। ওকে, তাহলে 6 ইন্টু P2-র ভ্যালু কত? 2 2, ওকে। আচ্ছা, এবার আসছে 4C3-র ভ্যালু আমাকে বলবে দেবজিৎ সাহা।
4C3 এর ভ্যালু কত? 1 স্যার। 1। 4C3 মানে কত? 4C3 মানেই তো দেখো এটা কম আছে, তুমি এখান থেকে বিয়োগ করতে পারো, তো 4C1ই তো হবে। 4C3 ভ্যালু 4C1, তার মানে কত হচ্ছে 4, একবারই গুণ হবে, তাহলে 4ই থাকছে। 4 into 5 plus 15। এটাও করতে পারো, 4 into 5 কেন, 4 এর কমতে থাকবে তো, 3 বার গুণ করবে। 4 into 3 into 2, দেখো 1 2 3টে আছে, হ্যাঁ স্যার। ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 6, কাটলে 4 into স্যার ওই 3 এর পার্টিশনটা বলছিলাম। না না না, আমি পার্টিশন চাইনি তো, আমি 4C2 এর ভ্যালু চেয়েছি, এই 4C3 এর ভ্যালু চেয়েছি, দ্যাট ইজ 4। আচ্ছা, P3 এর ভ্যালু কত অলরেডি আমরা ক্যালকুলেট করেছি 5। এবার 4C4 এর ভ্যালু 1, P4 এর ভ্যালু কত 15। দেখো এবার কত হলো, দেখো 1 প্লাস 4 প্লাস 12 প্লাস 20 প্লাস 15 কত হচ্ছে, এবার যোগ করে বলো। 51। 52 হচ্ছে না? স্যার 52 হবে। 52। হ্যাঁ স্যার 52। 52। তাহলে দেখতে পাচ্ছ 5-এর জন্য কিন্তু ভ্যালুটা অনেকটাই বেড়ে গেল। ঠিক আছে, তো লজিকটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। Pn প্লাস 1 ইজ ইকুয়ালস টু হবে i ইকুয়ালস টু 0 টু n nci ইন্টু pi। দেখেছো এখানে আমাদের আগেরগুলো জাস্ট ইউজ হচ্ছে, Pn অফ দি ভ্যালু এখানে কাজে লাগছে। তার মানে তুমি যদি আগেরগুলো জানো, নেক্সট ভ্যালুটা তুমি ইজিলি বের করতে পারছো। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারছি, যে নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশনস আমরা ইজিলি বের করতে পারছি। হ্যাঁ, তাহলে স্মলেস্ট যদি ছোট ছোট নাম্বার দেওয়া হয় যেমন 5 6, তাহলে আমরা এই লজিকে আমরা পরপর পরপর ক্যালকুলেট করে কিন্তু বের করতে পারবো। কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে বলো, আমি জিনিসটা আবার তোমাদেরকে এক্সপ্লেন করব। কারো অসুবিধা হয়েছে বলো, কিচ্ছু একদম একটু হালকা অসুবিধা থাকলেও তোমরা বলো, কারণ জিনিসগুলো বুঝতে হবে তো, নাহলে ফর্মুলাটা তো মনে থাকবে না। দেবিকা বলছি বুঝতে যে পেরেছ? হ্যাঁ বলো বলো। মানে যখন আপনি প্রথমটা করাচ্ছিলেন ইয়ে P4, তখন হুম, ওটা 3C2 কেন হলো ওটা বুঝতে পারিনি। ওকে ওকে, এইটা দেখো বেসিক্যালি আমাদের আইডিয়াটা কি, আমাদের আইডিয়া হচ্ছে যে এই যে 4, সেইটাই তো নতুন একটা এলিমেন্ট এসছে, তো 4টাকে আমি না একটা আলাদা, মানে 4কে আমি কোন ব্লকে রাখবো, তাহলে বাকি যেগুলো এলিমেন্ট পড়ে থাকবে তাদেরকে আলাদা করে আমি পার্টিশন করতে পারবো। এখন দেখো আমি 4কে যদি একাই রাখি, তাহলে বাকি বাইরে থাকছে কটা, 3টে, তাহলে সেই 3টেকে আমি P3 দিয়ে P3 সংখ্যক পার্টিশন করতে পারি, তার সঙ্গে এই 4কে অ্যাটাচ করে আমি টোটালের পার্টিশন বের করতে পারি, যেখানে এই 4টা সিঙ্গেলই থাকবে। কিন্তু এবার 4টাকে যদি আমি সিঙ্গেল না রেখে ওর সঙ্গে আরেকটা এক্সট্রা এলিমেন্ট অ্যাড করতে চাই, তাহলে এক্সট্রা এলিমেন্ট আমি কাকে অ্যাড করবো, আমার হাতে 3টে আছে, তো 3টের মধ্যে থেকে যে কোনো আমি একটা নেবো, তার সঙ্গে 4কে অ্যাটাচ করবো, তো 3C1 হচ্ছে সেইগুলো আমি দেখিয়েছি এখানে। 3C1 মানে আমি যদি 3 নিই 4-এর সঙ্গে, আমি যদি 4-এর সঙ্গে 2 নিই বা 1 নিই, তাহলে দেখো 3টে অপশন আসছে না, 3C1, এই যে 3টে হলো সেটাই হচ্ছে আমার 3C1। বুঝতে পেরেছো? তাহলে বাইরে কটা থাকবে, 3টে, যখন আমি 4-এর সঙ্গে একটা এক্সট্রা নিয়ে নিয়েছি, তো বাইরে 2টো পড়ে থাকবে, তার জন্য আমি P2 সংখ্যক পড়ে থাকবে পার্টিশন পাবো। এবার ধরো আমি যদি 4-এর সঙ্গে এক্সট্রা 2টো এলিমেন্ট অ্যাড করতে চাই, তাহলে আমার হাতে আছে 3টে থেকে আমি 2টো নেব, সেই জন্য আমি 3C2 পাবো। তখন বাইরে আমার কটা পড়ে থাকবে, বাইরে থাকবে একটা, সেই জন্য P1। এবার সেই জন্য এখানে 3C2 ইন্টু P1 হলো, মানে 3C2 মানে 3টে, তাহলে প্রত্যেক 3টের জন্য আমি বাইরে একটা করে এলিমেন্ট পড়ে থাকবে, সেই জন্যই
আসছে। তারপরে 3C3 মানে পুরোটাই আমি কি করছি, 4-এর সঙ্গে পুরোটাই অ্যাড করে দিচ্ছি, তাহলে তো ওটা একটাই এলিমেন্ট পড়ে থাকছে, একটাই পার্টিশন ওটা, তো সেইটার জন্য এটাকে আমি P0 দিয়ে লিখতে পারি, সেই জন্য P0 ভ্যালু 1 ধরেছি। তাহলে সেটা হয়ে গেল 1, মানে এই ভ্যালুটা সবসময় 1। এবার কি বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের নাম্বার অফ পার্টিশনস which is same as number of equivalence relation. Okay, so Pn is same as number of equivalence relations on an. টাকে আমরা নাম দিয়েছি 1 থেকে n অবধি। দেখো এখানে কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে যে এখানে n সংখ্যক এলিমেন্ট থাকলেই হলো, 1 2 3 1 2 থেকে n অবধি থাকতে হবে তার কোনো মানে নেই, যে কোনো n খানা এলিমেন্ট থাকলেই এই জিনিসটা করা যাবে। হ্যাঁ, যে কোনো ডিস্টিংক্ট n খানা এলিমেন্ট থাকলেই এই রেজাল্টটা আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়? তাহলে তোমাদের হোমওয়ার্ক হিসাবে আমি যেটা দেব, তোমরা হ্যাঁ P7 এই P6 P7 এই দুটোর ভ্যালু ক্যালকুলেট করবে। ঠিক আছে, এটা কিন্তু হোমওয়ার্ক। দেখো হোমওয়ার্ক যেগুলো দেব সেগুলো কিন্তু অবশ্যই করে করবে, না করলে দেখো এই যে প্রসেসটা তোমরা যখন নিজেরা না করবে ততক্ষণ না তোমরা ক্লিয়ার হবে না যে তোমরা সঠিক বুঝেছো কি বোঝোনি। ঠিক আছে, এই জিনিসটা আর একবার তোমরা রিভাইজ করবে ঘরে, করে এই P6 আর P7 এর ভ্যালু ক্যালকুলেট করবে। আচ্ছা, তার থেকে আমি বরং তোমাদেরকে P6 এর ভ্যালু এখনই তোমরা ক্যালকুলেট করে আমাকে বলো, তাহলে P7টা তুমি শুধু হোমওয়ার্ক থাকবে, P6টা এখনই আমাদেরকে ক্যালকুলেট করে দাও। ঠিক আছে, তোমাদেরকে আমি 5 মিনিট সময় দিচ্ছি, P6টা ক্যালকুলেট করো। ওকে, লেগে পড়ো ঝটপট। তাহলে দেখো তোমরা নিজেরাও করলে, আমিও করলাম, দেখো এখানে মিলে গেছে 203। ঠিক আছে, খুব ভালো লাগলো সবাই করলে। আচ্ছা স্যার হ্যাঁ বলো। বলছি যে এখানে চ্যাট অপশনটা কোথায় আছে, দেখতে পাচ্ছি না। ও চ্যাট অপশন, তুমি কি মোবাইলে করছো? হ্যাঁ স্যার। আচ্ছা, মোবাইলে একটু অসুবিধা আছে, তার দাম তোমাকে বলে দিচ্ছি। তুমি যে ওই যে 3টে যে ডট আছে না, হ্যাঁ স্যার। 3টে ডটে ক্লিক করো, ক্লিক করে দেখবে ইন কল মেসেজেস। দেখতে পাচ্ছ? হ্যাঁ পেলাম। হ্যাঁ, ওইটাই হচ্ছে চ্যাট। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নাম্বার অফ অন টু ফাংশনস। তাহলে এখানেও আমরা অন টু ফাংশনসের কতগুলো অন টু ফাংশনস হয় সেটা আমরা শিখবো এবার। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, নাম্বার অফ অন টু ফাংশনস। তাহলে তোমরা এর আগেই আমরা বলেছিলাম যে ধরো এখানে এ আছে, এখানে বি আছে, এখান থেকে আমরা এ থেকে বিতে কতগুলো অন টু ফাংশন আছে সেটা বের করতে চাইছি। ধরো এতে আমার n সংখ্যক এলিমেন্ট আছে, বিতে আছে n সংখ্যক এলিমেন্ট। ঠিক, আচ্ছা এবার যদি আমরা দেখি যে n এর ভ্যালু m এর থেকে বড়, তাহলে ডেফিনেটলি এখানে আমার অন টু ফাংশন তৈরি করা সম্ভব নয়, কারণ এখানে তো বেশি এলিমেন্ট আছে, মানে পায়রা তোমার কম, ঘর তোমার বেশি, তাহলে তুমি সবটি ঘর তো ফিল আপই করতে পারবে না, তাই না? সেই জন্যই নাম্বার অফ অন টু ফাংশন তখন কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো ইফ n is bigger than m, then number of on to functions is 0. ওকে, তো আমাদের নিশ্চয় টার্গেট থাকবে
ঠিক আছে, দেখো বাঁ দিকে m ডান দিকে n, তাহলে আমাদের টার্গেট থাকবে যদি n এর ভ্যালু m এর থেকে সমান বা ছোট হয়, ঠিক আছে, তখন আমার কটা অনটু ফাংশনস তৈরি হবে সেইটা আমরা বের করতে চাইছি। ওকে, এটা এবার আমরা ভালো করে করব। আচ্ছা, এইবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এর এলিমেন্টগুলোকে আমরা কি করতে পারি, এইভাবে লিখতে পারি 1 2 3 আপ টু m অবধি আমরা লিখে নিলাম। ওকে, আর বি এর এলিমেন্টকেও একই রকম ভাবে আমরা কি করতে পারি 1 2 3 আপ টু n অবধি লিখে নিলাম, এতে কোনো অসুবিধা নেই, যেখানে n এর ভ্যালু m এর থেকে সমান বা ছোট। আচ্ছা, অন টু ফাংশনস মানে কি? অন টু ফাংশনস মানে আমার এইখানে যতগুলো এলিমেন্ট আছে সবাইকে, মানে সবাইকেই কিন্তু সবারই প্রি ইমেজ থাকতে হবে, তাই না? এখানে কেউ এক্সট্রা পড়ে থাকতে পারবে না, ঠিক বোঝা যাচ্ছে? এখানে আমার আছে 1 2 3 এগুলো আছে আপ টু m অবধি আছে, এখানে আছে 1 2 3 এগুলো ডট ডট করে এটা n অবধি আছে, ঠিক এগুলো আছে, অনেক এলিমেন্ট আছে। আচ্ছা দেখো আমরা যেটা করব, আচ্ছা তোমাদেরকে প্রথমে আর একটা কোশ্চেন করি, হ্যাঁ সেটা কোশ্চেনের অ্যান্সার আমাকে দাও। হাউ মেনি total functions are there from a to b? এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা করো। মোট কটা ফাংশন আছে এ থেকে বিতে উইদাউট এনি রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশনস ছাড়াই আমি মোট কটা ফাংশন তৈরি করতে পারবো? স্যার হ্যাঁ বলো। n টু দি পাওয়ার m। n টু দি পাওয়ার, স্যার n টু দি পাওয়ার m। যে যেটা বলছো চ্যাটে লিখে দাও, তাহলে আমি তোমার এটা মানে সুবিধা হয় আর কি। কেন বলো তো? কারণ লেখা দেখলে না সুবিধা হয়, কি শুনছি না শুনছি কানে হয়তো ভুল হয়ে যেতে পারে, সেই জন্য লিখে দেওয়াটাই বেটার। n টু দি পাওয়ার m বলছো, একদমই ঠিক বলছো। দেখো আচ্ছা, কারো এটা কি বুঝতে অসুবিধা হয়েছে n টু দি পাওয়ার m কিভাবে আসছে? আমি জেনে নিতে চাইছি কারো যদি অসুবিধা থাকে। দেখো এটা কিভাবে আসছে সেটা দেখো, বেসিক্যালি এই দেখো আমার যেহেতু কোনো রেস্ট্রিকশন নেই, তাহলে আমি কি করব, এই ওয়ানটাকে আমি যে কোনো নাম্বারের সঙ্গে লিঙ্ক করতে পারি, যে কোনো জায়গায় পাঠাতে পারি, রাইট? তাহলে ওয়ানের জন্য আমার হাতে কটা অপশন আছে? nটা স্যার। n খানা। এবার দুইয়েও, এবার ওয়ানটাকে আমি যে কোনো এক জায়গায় পাঠিয়ে দিলাম, তারপরে দুইটাকেও কিন্তু আর কোন n খানাই অপশন থাকছে, অপশনের সংখ্যা আমার কিন্তু কমে যাচ্ছে না। তাহলে দুইয়ের ক্ষেত্রেও n খানা, তিনের ক্ষেত্রেও n খানা, এরকম আমার টোটাল m সংখ্যক n আছে, তাই না? তার মানে n ইন্টু n এরকম m সংখ্যক, তার মানে n টু দি পাওয়ার m হয়ে গেল। বুঝতে পেরেছো? তো এই অ্যান্সার হচ্ছে n টু দি পাওয়ার m। ঠিক আছে, তো অনেক সময় এইটা এই নোটেশনটা তোমরা খেয়াল রাখবে যে সেট অফ অল ফাংশনস from a to b is denoted by b to the power a। বুঝতে পেরেছো? কারণটা এবার তুমি ডেফিনেটলি বুঝতে পারছো। কারণ দেখো বিতে যেটা যতগুলো সংখ্যা ছিল n, তার পাওয়ার এর এতে যতগুলো ছিল তাই না? তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি b টু দি পাওয়ার a, মানে বি এর যতগুলো সংখ্যা তার পাওয়ারে a এর সংখ্যা। সেই জন্যই সেট অফ অল ফাংশনস ফ্রম a টু b ইজ ডিনোটেড বাই b টু দি পাওয়ার a। এই নোটেশনটা তোমরা যদি খেয়াল রাখো
তাহলে দেখবে অনেক সময় সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, এই নোটেশনটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, এবার আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে অন টু ফাংশনস চাই। অন টু ফাংশন মানে কি? অন টু ফাংশন মানে হচ্ছে যে এখানে কোনো এলিমেন্ট ফাঁকা থাকবে না। এটা আমাদেরকে বুঝতে হবে যে এখানে কোনো এলিমেন্ট ফাঁকা কিন্তু থাকবে না, তাই তো? তো আমরা কি করব? আমরা ধরো যেটা চাইছি যে এর কমপ্লিমেন্টটা বের করছি। আচ্ছা, আমরা একটা সেট তৈরি করতে চাইছি এস। লেট এস ইকুয়ালস টু the set of all functions which are not onto, বুঝতে পেরেছো? which are not onto, কথাটা বোঝা গেল? তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে so the set of all onto functions, এটাকে যদি আমি টি নাম দিই তাহলে আমরা এটা বলতে পারি কি যে টি সমান সমান বি টু দি পাওয়ার এ মাইনাস এস, বলতে পারি কি না? হ্যাঁ স্যার। ঠিক, আবার এটাও বলতে পারি তাহলে নাম্বার অফ টি সমান সমান নাম্বার অফ বি টু দি পাওয়ার এ মাইনাস নাম্বার অফ এস, কারণ বি টু দি পাওয়ার এটাই হচ্ছে আমার ইউনিভার্সাল সেট, তার মধ্যে এস এখানে আছে কোথাও, তো এস এর বাইরে যেগুলো পড়ে আছে সেগুলোই তো টি এর এলিমেন্ট, হ্যাঁ কি না? সরি, এটা এস আর বাইরে আছে আমার টি। ঠিক আছে, এটা লেখাই যায়। তাহলে আমরা দেখো বি এর এই সংখ্যাটা আমরা অলরেডি বের করে ফেলেছি। যদি আমরা এস এর সংখ্যাটা বের করতে পারি তাহলে অবভিয়াসলি আমরা টি এর সংখ্যাটা বের করতে পারবো। ওকে, তাহলে এস এর সংখ্যাটা আমরা কিভাবে বের করব? দেখো এসটাকে আমরা কি করছি, দেখো এসটা কি, যে সমস্ত ফাংশন অন টু নয়। অন টু নয় মানে কি? দেখা গেল যে 1 এর কোনো প্রি ইমেজ নেই বা 2 এর কোনো প্রি ইমেজ নেই, এইরকম এলিমেন্টগুলো আমরা এইরকম ফাংশনগুলো চাইছি। তাহলে এইখান থেকে আমরা যেহেতু একটা ধারণা পেতে পারি, তো তুমি এখান থেকে একটা সেট তৈরি করব আমরা, যে ফর ধরো আমরা সেই সমস্ত ফাংশন চাইছি যেখানে 1টা ইমেজে নেই। ঠিক আছে, তাহলে আমরা তার নাম দিচ্ছি ধরো যে S1। তাহলে S1টা কি? S1টা হচ্ছে সেট অফ all elements, all functions such that 1 is not in the image or range। তার মানে 1-এ কেউ মানে 1-এ কাউকে তুমি পাঠাওনি, তার মানে যাই পাঠিয়েছো বাকিগুলোর মধ্যে পাঠিয়েছো। কথাটা বুঝতে পেরেছো? S1টা নিয়ে কারো ডাউট আছে? স্যার ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমাকে তোমরা বলো তাহলে S1 এর কতগুলো ফাংশন থাকবে? দেবিকা বলার চেষ্টা করো তো। n-1 to the power m। ভেরি গুড, দারুণ বলেছো, n-1 টু দি পাওয়ার m। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ 1 বাদে বাকি যে কোনো জায়গায় তুমি পাঠাতে পারো, ঠিক কি না? তাহলে প্রত্যেকটা এলিমেন্টের হাতে চয়েস আছে n-1 করে। বাকিরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। একই রকম ভাবে আমরা
S2 ডিফাইন করতে পারি, যেখানে 2 এর পাঠাবো না, তাহলে S2রও কিন্তু সংখ্যা আমার কত হবে, n-1 টু দি পাওয়ার m হবে, কারণ জাস্ট 2টা বাদ। ঠিক এরকম করে করে আমি প্রত্যেকটা Sn অবধি এটা বলতে পারি n-1 হোল টু দি পাওয়ার m আসবে। এবার দেখো তাহলে আমরা কি চাই, তাহলে এইটা কি লেখা যায় যে একটা ফাংশন অন টু নয়, মানে কি কোনো না কোনো এলিমেন্ট তোমার এতে থাকবে না, মানে রেঞ্জে থাকবে না, হয় 1 থাকবে না, নাহলে 2 থাকবে না। তাহলে কি এটা বলা যায় যে এসটা জাস্ট আর কিছুই নয়, S1 ইউনিয়ন S2 ইউনিয়ন S3 এরকম করে ইউনিয়ন Sn, এটা কি লেখা যায়? স্যার একটু রিপিট করুন আরেকবার। এসটা কি, এসটা হচ্ছে সেট অফ অল ফাংশনস যারা অন টু নয়। এবার অন টু নয় মানে এটা কি, একটা ফাংশন অন টু নয় বলে আমি কি বলতে পারি যে সেইগুলো কোথায় যেতে পারে, মানে হয় 1 তোমার রেঞ্জে নেই, বা 2 রেঞ্জে নেই, 3 রেঞ্জে নেই, ধরো 1 রেঞ্জে নেই, তার মানে কি প্রত্যেকটা পয়েন্ট, মানে এর প্রত্যেকটা পয়েন্ট, হ্যাঁ, বাকি 2 থেকে n ওগুলোর মধ্যে গেছে, তার মানে 1টাকেও মিসিং করেছে, তার মানে S1 এর এলিমেন্ট হতে পারে, অথবা সেটা S2 এর এলিমেন্ট হতে পারে, কোনো না কোনো এই পয়েন্টগুলো এই সেটগুলোরই এলিমেন্ট হতে হবে। এটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। অন টু নয় মানেটা কি, জাস্ট সিম্পলি ভাবো। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট স্টেপ আমাদের। স্যার অ্যাট লিস্ট একটা এলিমেন্টের মানে প্রি ইমেজ থাকবে না এরকম? বলো বলো। S1টা কি, S1টা ভাবো, S1টা কি, S1টা হচ্ছে সেট অফ অল ফাংশনস সাচ দ্যাট 1 ইজ নট ইন দ্য ইমেজ। তার মানেটা কি, এটা যদি A হয়, এটা যদি B হয়, এখানে আছে 1, তার মানে এইখানে যে 2 3 এগুলো আছে, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট হয় এগুলোর মধ্যেই থাকবে, এইটা আলাদা করে আলাদা থেকে যাচ্ছে, বুঝতে পেরেছো? এগুলোর মধ্যে থাকতে পারে, যে এখানে এলিমেন্ট এগুলোতেই যাবে, এই 1কে কেউ টাচ করবে না, এই সমস্ত এলিমেন্ট। তাহলে এরা ডেফিনেটলি অন টু কিন্তু নয়। অন টু হতে গেলে কাউকে না কাউকে একা সিঙ্গেল থাকতে হবে, দুটো সিঙ্গেল থাকতে পারে, তিনটেও থাকতে পারে, কিন্তু অ্যাটলিস্ট একটা তো থাকবেই। ঠিক আছে, আমরা এখানে কি বলেছি, S1 মানে শুধু একাই সিঙ্গেল থাকবে সেটা বলছি না, মানে অ্যাটলিস্ট 1 থাকবে না ইমেজে, 2ও থাকতে পারে না, সেটাও কিন্তু S1 এর এলিমেন্ট, কিন্তু 1 অবশ্যই থাকবে না রেঞ্জে, এটুকু আমি শিওর। আর কোনো রেস্ট্রিকশন নেই, শুধু 1 থাকবে না, মানে 1কে তুমি বাদ দিয়ে দাও, এবার তুমি যেখানে খুশি পাঠাও। এই হচ্ছে S1। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? স্যার বলছি যে আপনি এখানে মানে প্রথমবার একটা এলিমেন্ট করে এলিমিনেট করলেন, তো হ্যাঁ এরকম যদি হয় দুটো তিনটে এরকম ইমেজ পাওয়া যাচ্ছে না, তো ওরকম। কারেক্ট, হ্যাঁ, ওগুলো অলরেডি কিন্তু এর মধ্যেই ইনক্লুডেড। দেখো ধরো দুটো, একও নেই দুইও নেই, তার মানে কি S1এও থাকবে না, S1-এ থাকবে, আবার S2-তেও থাকবে, তো দুটোর মধ্যেই থাকা মানে তো কি ইউনিয়নে তো অবশ্যই থাকা, তার ইউনিয়নটা তোমার সবটাকেই কনসিডার করে নিচ্ছে। হ্যাঁ স্যার। তার মানে বেসিক্যালি দেখো তুমি যেটা বলছো সেটা বেসিক্যালি S1 ইন্টারসেকশন S2 বলছো, সেটা তো এর মধ্যে ঢুকে আছে। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো, সেই জন্য আমাকে আলাদা করে ওটা নিতে হচ্ছে না। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এবার আমরা ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল লাগাবো। তাহলে এটা লাগালে কি হবে, তাহলে এইটার ইউনিয়নের এলিমেন্ট সংখ্যা হবে, প্রত্যেকটার আলাদা আলাদা করে যোগ করব। তার মানে দেখো এখানে সামেশন SI হবে, যেখানে I এর ভ্যালু 1 থেকে n অবধি। ঠিক, এবার দেখো একটা একটা করে যোগ করলাম, এবার দুটো দুটো করে ইন্টারসেকশন বিয়োগ করব।
তার মানে এখানে আমার আই লেস দেন জে এস আই ইন্টারসেকশন এস জে, তাহলে এর মধ্যে তোমার ওই জিনিসটা চলে আসলো যে দুটোরই ইমেজ পাওয়া যাচ্ছে না, মানে দুটোর প্রি ইমেজ পাওয়া যাচ্ছে না, আই এরও আর জে এরও। ঠিক আছে, তো এরকম তুমি যে কোনো দুটো নিতে পারো। ঠিক আছে, এখানে এই লেস দেন দেওয়ার কারণটা কি? কারণ তুমি যদি 1 2 নাও, মানে S1 আর S2 নাও, কিন্তু আমি S2 আর S1 আবার নেব নাকি? হ্যাঁ, দুটো তো একই জিনিস। সেই জন্য আমি এই একবার নেওয়ার জন্য আমি 1 লেস দেন 2 করে নিচ্ছি, তাহলে আমি শুধু এইটাই লিখবো, এইটা আর লেখা যাবে না। সেই জন্য আমাকে এই রেস্ট্রিকশনটা লিখতে হয়েছে। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার 3টে করে করব। তাহলে এখানে আমার 3টে থাকবে, যেমন আই থাকবে, জে থাকবে, কে থাকবে, এরকম। তাহলে এখানে থাকবে এস আই ইন্টারসেকশন এস জে ইন্টারসেকশন এস কে। ওই একই কারণে আমাকে এই রেস্ট্রিকশনটা দিতে হচ্ছে। বুঝতে পেরেছো? এইভাবে জিনিসটা কিন্তু আমার এগোবে। ফাইনালি কি হবে? ফাইনালি এটা দেখো, এখানে 3টে যখন আছে তখন তোমার প্লাস আছে, তার মানে এখানে লাস্টে যেটা বসবে -1 হোল টু দি পাওয়ার n -1, মানে nটা যদি ইভেন হয় তাহলে মাইনাস বসবে। সেই জন্য আমি এখানে অড বানাতে চাইছি, nটা ইভেন হলে n-1টা অড হয়ে যাবে, সেই জন্য n-1 হচ্ছে। আচ্ছা, লাস্টেরটা হয়ে যাবে S1 ইন্টারসেকশন S2, সবগুলো চলে আসবে। তার মানে এইটা কি? এইটা হচ্ছে সেট অফ অল ফাংশনস যেখানে 1ও ইমেজে নেই, 2ও নেই, 3ও নেই, কেউ নেই। কারণ বেসিক্যালি দিস সেট ইজ এমটি, কিন্তু আমাদের লেখার জন্য আমি লিখে দিলাম, আমাদের ফর্মুলাতে আছে বলে লিখে দিলাম, কিন্তু এটা আলটিমেটলি কিন্তু এমটি সেট। বুঝতে পেরেছো? মানে 1ও ইমেজে নেই, 2ও নেই, 3ও নেই, nও নেই, কেউ নেই। তার মানে তুমি কোথায় পাঠাবে? সব ঘর বন্ধ। এটা অ্যাকচুয়ালি এমটি সেট। যাই হোক, কিন্তু আমাদের লিখতে হবে। এইবার দেখো, আমি অলরেডি ক্যালকুলেট করে ফেলেছি এস আই এর নাম্বার কত। প্রত্যেকটা এস আই এরই কিন্তু n-1 টু দি পাওয়ার m হবে। এইরকম কটা এস আই আছে? n সংখ্যক। তাহলে এখানে হয়ে গেল n ইন্টু n-1 হোল টু দি পাওয়ার m। এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে তোমাদের। এবার মাইনাস, এইখানে দেখো আই লেস দেন জে, মানে এরকম কটা দুটো করে নিতে পারি। আছে আমার টোটাল n খানা ছিল, n খানার মধ্যে দুটো, তার মানে NC2 খানা আমি এরকম নিতে পারি, দুটো দুটো। প্রত্যেকটাতেই দেখো সেম সংখ্যক এলিমেন্ট থাকবে, দ্যাট ইজ n-2 টু দি পাওয়ার m। কারণ এখানে আই আর জে দুটো বাদ হয়ে গেছে, তার মানে বাকিগুলোতে আমি পাঠাচ্ছি, ইচ্ছা খুশি পাঠাচ্ছি বাকিগুলোতে। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমি পাচ্ছি NC3 n-3 টু দি পাওয়ার। এইভাবে এটা কন্টিনিউ হবে যত দূর যাই। হ্যাঁ, আচ্ছা, এইবার এইটাকে যদি আমরা একটু এখানে আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, এটা যা আছে তাই রেখে দাও। দিস ইজ দ্য ফর্মুলা। ওকে, এটা হয়ে গেল আমার নাম্বার অফ ফাংশনস যারা কিনা অন টু নয়। তাহলে এখান থেকে তাহলে আমরা বের করতে পারবো যে নাম্বার অফ অন টু ফাংশন, যেটাকে আমরা টি দিয়ে ডিনোট করেছি। দেখো, টি হচ্ছে নাম্বার অফ অন টু ফাংশনস, সেট অফ অন টু ফাংশনস। তাহলে টি সমান সমান হচ্ছে বি টু দি পাওয়ার এ মাইনাস এস। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার n টু দি পাওয়ার m মাইনাস, এইখানে আমি লিখবো এবার এস এর সংখ্যাটা। এস এর সংখ্যা হচ্ছে আমার n ইন্টু n-1 হোল টু দি পাওয়ার m মাইনাস n চুজ 2, এটাকে n চুজ 1 করে নিতে পারো, n-2, n চুজ 3, n-3, এইভাবে এটা চলতে থাকবে। বোঝা গেছে? কারো বলো, ফর্মুলা বুঝতে কারো অসুবিধা হয়েছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার তাহলে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, আচ্ছা, তোমরাই এবার ক্যালকুলেট করো। ধরো এতে আমার আছে 3টে এলিমেন্ট, আর বিতে আছে 2টো এলিমেন্ট, তাহলে টোটাল কতটা অন টু ফাংশনস হবে? নাম্বার অফ অন টু ফাংশনস হবে, নাম্বার অফ অন টু ফাংশনস হবে।
এটা তোমরা বের করতে শুরু করে দাও। শুরু করে দাও, আমি এটা 2-3 মিনিট লাগবে আশা করি। আচ্ছা, তোমাদেরকে আরো কয়েকটা হোমওয়ার্ক দিয়ে রাখি, এখন দিয়ে রাখি, এটাও এখনই করো। 4 আর বিতে আছে 3, এই দুটো তোমরা এখনই করো প্রেজেন্ট। আর ঘরের জন্য আর এটা তোমরা, আচ্ছা এই প্রসঙ্গে একটা জিনিস আমি বলে রাখি, যে যদি এন আর এম সমান হয়ে যায়, হ্যাঁ, এটা এখানে বলে রাখি, যদি n ইকুয়ালস টু m হয়, তাহলে দেন নাম্বার অফ onto functions is সমান সমান নাম্বার অফ 1 ফাংশন। হ্যাঁ, এবং সেক্ষেত্রে দুটোই সমান সমান হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, যদি n আর m সমান হয় তো তখন দুটোই কিন্তু আমার কি হয়ে যাবে, n ফ্যাক্টোরিয়ালের সঙ্গে সমান হয়ে যাবে। তো এইটা কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এইটি থাকলো তোমাদের, এখন এই দুটো করো, আর এইটা থাকলো হোমওয়ার্ক হিসাবে। ঠিক আছে, ছোট ছোট নাম্বার তোমাদেরকে পরীক্ষায় দিতে পারে, কারণ বড় নাম্বার দিলে ক্যালকুলেশন বড় হবে, সেটা কিন্তু পরীক্ষায় আসার চান্স খুবই কম। সেই জন্য ছোট ছোট নাম্বারগুলো দিয়ে ক্যালকুলেশনটা তোমরা করবে। এটা করো, তাহলে লেগে পড়ো। তাহলে দেখো, আমরা এবার এটা দেখি ক্যালকুলেশন করে। আশা করি তোমরা যেটা করেছো একদম ঠিকই করবে। তো এতে আছে 3টে, বিতে আছে 2টো। ঠিক আছে, তাহলে নাম্বার অফ অন টু ফাংশনস যেটা হবে, অন টু কত হচ্ছে দেখো, আমাদের প্রথমে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস, তারপর এখানে কি ছিল n ইন্টু, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার m, এইটা হয়ে যাচ্ছে আমার n। ঠিক, তাহলে এবার n ইন্টু, তার মানে 2 ইন্টু একটা কম n মাইনাস 1 টু দি পাওয়ার m, তার মানে 1 টু দি পাওয়ার m, m মানে 3। এবার এখানে মাইনাস আর কিছু হবে, এখানে মাইনাস তো বাকিটা তো 0 হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস 0, আর লেখার দরকার নেই। তার মানে এটা হয়ে গেল 8 মাইনাস 2, দ্যাট ইজ 6। খুব ইজি। আচ্ছা, পরেরটা দেখি, 4 আর বি হচ্ছে 3, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, 3 টু দি পাওয়ার 4 মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস আসবে, তারপরটা নিশ্চয় আসবে 3c2, 3c2 মানে ইন্টু 1 টু দি পাওয়ার 4। দেখো, যেই 1 টু দি পাওয়ার 4 চলে আসে, নিশ্চয় পরেরটা 0 চলে আসবে, তাহলে সেটা আর লেখার আমার দরকার নেই। ঠিক, তাহলে আমি এখানে 0 লিখে দিলাম। তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে 81 মাইনাস 3 ইন্টু, আচ্ছা 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16, 16 ইন্টু 3 কত হয়, 48। ওকে, আচ্ছা এখানে আসছে মাইনাস 3, তার মানে 81 মাইনাস 51, 81 মাইনাস 51, তার মানে ডেফিনেটলি অ্যান্সার কত হবে, প্লাস 3। হ্যাঁ কি বলছো, আচ্ছা মাইনাস, আচ্ছা এটা মাইনাস, এটা প্লাস, ওকে ভেরি গুড। তাহলে এখানে আমার প্লাস 6 হয়ে যাবে, তার মানে এখানে প্লাস 6, 36 অ্যান্সার। ওকে ওকে, থ্যাংক ইউ যারা যারা আমার ক্যালকুলেশন ঠিক করে দিলে। আচ্ছা, ভেরি গুড। সৌম্য বলছে 3-এরটা 240 হবে, হ্যাঁ সেটা তো হোমওয়ার্ক দিলাম, তুমি যাই হোক এখন করে দিলে, হোমওয়ার্ক আর করতে হবে না তোমাকে। তবে অবশ্যই আমাকে এটা প্রসেসটা লিখে একবার অবশ্যই করে পাঠাবে। হ্যাঁ, যেটা হোমওয়ার্ক দিচ্ছে সেটা কিন্তু লিখে অবশ্যই ছবি তুলে পাঠাবে। হ্যাঁ স্যার। না হলে ফের আমার কাছে ডকুমেন্ট থাকবে না, মানে তোমরা যে করলে সেটা তো মানে হারিয়ে যাবে, তাই না? ওকে, তো এটা আমাদের হয়ে গেল। তাহলে অন টু ফাংশন নিয়ে কারো কোনো ডাউট আছে?
এখন আরেকবার বলে দাও, কোনো ডাউট পাউট আছে কিনা। বলো বলো বলো, তাড়াতাড়ি একটু বলো। প্লাস মাইনাসটা তো তোমার এর এর ফর্মুলাতেই ছিল, ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপালের ফর্মুলাতেই ছিল। সেটা কি ছিল? সেটা ছিল এই যে এটা ছিল না ফর্মুলা, মনে করো যে আমরা সেট থিওরিতে যখন পড়িয়েছিলাম, সেট থিওরিতে তোমার কিন্তু আওয়াজটা আবার কমে গেছে, ঠিক আছে? যাই হোক, আমি যেটা বুঝতে পারলাম, এ ইউনিয়ন বি আমরা পড়েছিলাম, এটা হয় এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা পড়েছিলাম। তারপর তিনটের জন্য আমরা এরকম পড়েছিলাম, দেখো একটা একটা করে যোগ করছি। তারপর এবার দেখো দুটো দুটো করে বিয়োগ করি। দুটো করে তো বিয়োগ করব, আবার তিনটে তিনটে করে যোগ করব। কারেক্ট। দুটো দুটো বিয়োগ হয়ে গেল, এবার তিনটে তিনটে যোগ, একটাই তিনটে হবে। তো এই প্রসেসটা তোমার কন্টিনিউ হবে যদি আমার এন সংখ্যক এলিমেন্ট থাকে। হ্যাঁ, এন সংখ্যক যদি সেট থাকে, তাহলে এটা আমরা কি করি, সামেশন, তখন এ আই করি, যেখানে আই এর ভ্যালু 1 to n। হ্যাঁ, মানে A1 A2 এগুলো সবটা যোগ করে নিলাম, এবার দুটো দুটো করে আমি বিয়োগ করব, তার মানে ইন্টারসেকশন এ যে এটা হবে। তারপরে এবার তিনটে তিনটে যোগ হবে, আই ইন্টারসেকশন এ যে ইন্টারসেকশন এ কে, এরকম এটা চলতেই থাকবে, ঠিক আছে? এটা চলতেই থাকবে, অল্টারনেটিং চলতে থাকবে, মাইনাস হবে তারপরে যোগ হবে, আবার মাইনাস আবার যোগ। এই ফর্মুলাটাকেই বলা হচ্ছে কি, দিস ফর্মুলা ইজ নোন অ্যাজ ইনক্লুশন। ইনক্লুশন মানে যোগ, এক্সক্লুশন মানে বিয়োগ। ইনক্লুড করা মানে আমি কাউন্ট করছি, আর এক্সক্লুশন মানে ওটাকে আমি বিয়োগ করছি, মানে কাউন্ট করছি না। এই জন্য বলা হয় এটাকে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল। ওকে, এটা হচ্ছে আমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এইটার উপর বেস করে আমাদের অনেক কোশ্চেন আসতে পারে, অনেক আসবে না, মানে তোমাদের পরীক্ষায় হয়তো এক দুটো আসতে পারে, বাট এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বিভিন্ন জায়গায় এর অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? তো এখানে আমরা আর একটা জিনিস এই এই প্রিন্সিপালটার উপর অ্যাপ্লাই করে আর একটা রেজাল্ট আমরা পড়বো আজকে, যার নাম হচ্ছে ডি অ্যারেঞ্জমেন্ট। তোমরা এটা হয়তো এতেও পড়েছো, 11-12 পড়েছো, ডি অ্যারেঞ্জমেন্ট প্রিন্সিপাল, ঠিক আছে? এইটা তোমাদের কেন দরকার? এটা তোমাদের দরকার, ইট ইজ ইউজড ইন প্রবাবিলিটি, মানে এখান থেকে তোমার প্রবাবিলিটির কোশ্চেন আসতে পারে এটার উপর বেস করে, সেই জন্য এটা মনে রাখাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ছে, ঠিক আছে? সো আমরা ডি অ্যারেঞ্জমেন্টের ফর্মুলাটা আমরা এবার শিখব। তো প্রথমে আমরা তোমাদেরকে একটা পিডিএফ আমি তৈরি করেছি, সেই পিডিএফটা আমি তোমাদের কাছে শেয়ার করব। ওটা আমি খুলছি, দাঁড়াও। দাঁড়াও, এটা আমাকে বোধহয় চেঞ্জ করতে হবে। ওকে, যেহেতু এই কাজটা অলরেডি করা আছে সেই জন্য আমি আর আলাদা করে করছি না। আচ্ছা, দেখো তোমরা কি এটা দেখতে পাচ্ছ ভালো করে? হ্যাঁ স্যার, ক্লিয়ার দেখতে পাচ্ছি। পিডিএফটা দেখতে পাচ্ছ? আমি পিডিএফ একটা শেয়ার করেছি। হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখো এখানে আমরা দুটো প্রবলেম দিয়েছি, দুটো প্রবলেমই কিন্তু একই প্রবলেম, ঠিক আছে?
সেটা আমাকে বুঝতে হবে। দেখো, সাপোজ ইউ হ্যাভ n ডিস্টিংক্ট লেটার্স, মানে এনখানা তোমার কাছে চিঠি আছে, আর তার প্রত্যেকটারই জন্য এক একটা এনভেলপ আছে, তার মানে এনখানা এনভেলপও আছে উইথ অ্যাড্রেস অফ দ্য গিভেন লেটার্স, মানে প্রত্যেকটার জন্য অ্যাড্রেস ডিস্টিংক্ট। এবার সবটারই অ্যাড্রেস কিন্তু ডিস্টিংক্ট, এটাও ভেবে নিতে হবে। যেমন নয় যে লেটারগুলো ডিস্টিংক্ট কিন্তু অ্যাড্রেস সেম, এরকম নয়, লেটার অ্যাড্রেসও ডিস্টিংক্ট। কোশ্চেন হচ্ছে, in how many ways can you put all the letters inside the envelopes in such a way that every letter হবে, এটা letters ভুল হয়ে গেছে, every letter goes in the wrong envelope, মানে সবাই ভুল জায়গায় যাবে, কেউ সেম জায়গায় যাবে না। এটা হচ্ছে আমাদের মেন প্রবলেম। এই প্রবলেমটাকে আমি আবার ফাংশনের আকারে কিন্তু তোমাদেরকে দেখাতে পারি। দেখো, বেসিক্যালি এ এনটা ধরো যে 1 থেকে n অবধি এলিমেন্টের সেট। আচ্ছা, এবার তুমি কনসিডার করছো যে অল বাইজেক্টিভ ফাংশন, বাইজেক্টিভ ফাংশন মানে 1 1 এবং অন 2 দুটোই হচ্ছে, মানে সেই সমস্ত ফাংশন যারা ধর 1 1-এ যাবে না, 1 1 ছাড়া বাকি সব জায়গায় যেতে পারে, 2 2-এ যাবে না, 2 ছাড়া সব জায়গায় যেতে পারে, 3 3-এ যাবে না, 3 ছাড়া সব জায়গায় যেতে পারে, 4 4-এ যাবে না, এইভাবে ফাংশনগুলো হচ্ছে। তার মানে কি, এফ আই এর ভ্যালু আইটা কোথায় যাচ্ছে, এফ আই এ যাচ্ছে, তাহলে এফ আই এর ভ্যালু আই ছাড়া বাকি সব কিছু হতে পারে। এটা এবার প্রত্যেকটার জন্য ট্রু। হ্যাঁ, মানে F1 এর ভ্যালু 1 হবে না, F2 এর ভ্যালু 2 হবে না, এইরকম। দেখো, তুমি যদি চিঠিগুলোতে 1 2 3 করে n নাম্বার করে দাও, আর তাদের অ্যাড্রেসগুলোতেও বা এনভেলপগুলোতেও 1 2 3 করে নাম্বার করে দাও, তার মানে বেসিক্যালি কি হচ্ছে, আমরা তো এই ম্যাপিংই ডিফাইন করছি না, যে কোন চিঠি কোন এনভেলপে যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা রং এনভেলপে যাবে, মানে 1 নম্বর চিঠি 1 নম্বরে যাবে না। তার মানে জিনিসটা বুঝতে পারছো যে দুটো জিনিস সেম। এটা কি ক্লিয়ার হলো যে দুটো জিনিস সেম? হ্যাঁ স্যার। বাকিরা বলবে। আর একটু বলুন স্যার। আচ্ছা, প্রবলেম 1টা কি বুঝতে পেরেছো, কি জানতে চাইছে? আচ্ছা, তোমাদেরকে এক কাজ করি, একটু ছবি এঁকে দেখায়। হ্যাঁ, যে ধরো তোমার কাছে 3টে চিঠি আছে, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর চিঠি, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, ঠিক আছে। আচ্ছা, এবার এদের খামগুলোকে আমি এইভাবে দেখাচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর খাম, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। ওকে, আমার কাজ কি, আমি চাইছি যে তুমি যদি কোনো রেস্ট্রিকশন ছাড়াই তোমাকে যদি বলো যে এই 3টে চিঠি 3টে খামে তোমাকে ভরতে হবে, কত রকম ভাবে তুমি ভরতে পারবে যাতে একটা চিঠি একটা খামেই যায়, তো তোমার অ্যান্সার কি হবে? অল পসিবল না, অল পসিবল অ্যারেঞ্জমেন্টস, কোনো রেস্ট্রিকশন ছাড়া। স্যার 3 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল, কারণ 1 যেতে পারে 3টের মধ্যে যে কোনো একটাতে, এবার সেটা তো ব্লক হয়ে গেল, তারপর 2 এর জন্য তো এবার একটা অপশন কমে যাবে না, তারপর 3 × 2 × 1 অপশন হবে, সেই জন্য 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 ভাবে তুমি পাঠাতে পারো। কিন্তু যদি তোমাকে এবার বলে দেয় যে 1 1-এ যাবে না, 2 3 যে কোনো জায়গায় যেতে পারে, 2 2-এ যাবে না, 1 2 1 আর 3-এ যেতে পারে, 3 3-এ যাবে না, 1 আর 2-এ যেতে পারে, তাহলে এইরকম রেস্ট্রিকশন যদি আমি দিয়ে দিই তাহলে কতগুলো অ্যারেঞ্জমেন্ট সম্ভব। যেমন ধরো 1টাকে আমি পাঠালাম 2-এ, 2টাকে পাঠালাম 3-তে, 3টাকে পাঠালাম 1-এ, তো এটা দেখো কেউ কি সেম জায়গায় গেছে, নিজের জায়গায় গেছে, সব রং ঠিকানায় গেছে। আবার আমি এটাও করতে পারি যে 1টাকে আমি ধরো 3-এ পাঠালাম, 2টাকে আমি পাঠালাম 3-এ, এই 1-এ, আর 3টাকে পাঠালাম 2-এ, এটাও পসিবল, ঠিক? আর কিছু হবে, এর বাইরে আর কিছু হতে পারে, তোমার কি মনে হয়?
না স্যার, কারণ আবার হতে গেলে সেই তো নিজের জায়গায় চলে আসবে। হুম, আর এই দুটোই হবে তাহলে। তাহলে এই দুটোই হবে। তার মানে 3 যদি থাকে আমার অ্যান্সার হচ্ছে 2। ঠিক আছে, এই নাম্বারটাকে আমরা নাম দিচ্ছি ডিএন। হ্যাঁ, যে ডিএন সমান হচ্ছে নাম্বার অফ ডি অ্যারেঞ্জমেন্ট। ডি অ্যারেঞ্জমেন্ট মানে উল্টো পাল্টা সাজানো, সবাই রং জায়গায় যাচ্ছে। তো D3 সমান তাহলে আমরা পাচ্ছি 2। ওকে, D2 সমান কত বলো তো? দুটো 1 আর 2 আছে, দুটোই চিঠি আছে, তাহলে বলো কটা অ্যারেঞ্জমেন্ট সম্ভব? ডি অ্যারেঞ্জমেন্ট একটা স্যার। একটাই হবে। একটাকে 2-এ পাঠাবো, তাহলে 2টাকে 1-এ পাঠাতে হবে, আর কোনো উপায় নেই। এবার আমাকে বলো D1 সমান কত হবে? সে তো একটাতেই পাঠাতে পারবো, মানে হ্যাঁ, নিজস্ব। তাহলে D1 এর ভ্যালু কত হওয়া উচিত? 0। 0, কারণ তুমি ডি অ্যারেঞ্জমেন্ট করতেই পারবে না, কোনোভাবেই সম্ভব নয়। ঠিক না, একটাই চিঠি একটাই খাম, তোমাকে তো ওখানেই ভরতে হবে। হ্যাঁ তাহলে স্যার, তুমি হ্যাঁ। রং এনভেলপে তুমি ভরতেই পারছো না, সেই জন্য অ্যান্সার 0। তাহলে D1 হচ্ছে 0, D2 হচ্ছে 1, D3 হচ্ছে 2। আচ্ছা, তাহলে এবার বলো যে এবার এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? তাহলে আমরা কি চাইছি? নাম্বার অফ এই ফাংশনস চাইছি। তো অ্যাকচুয়ালি আমরা যেটা করতে চাইছি, এই এই প্রবলেম 2টার সলিউশন করতে চাইছি, তাহলে প্রবলেম 1-এরও সলিউশন বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? এই সলিউশন আমরা 2 ভাবে কিন্তু করব, 2 ভাবে। ঠিক আছে, এই সেকেন্ড মেথডটা আমরা আগে এক্সপ্লেন করব, তারপরে ফার্স্ট মেথডটা এক্সপ্লেন করব। সেকেন্ড মেথডটা তোমাদেরকে বোঝা সহজ হবে, বুঝতে সহজ, কিন্তু প্রসেসটা একটু লম্বা, কিন্তু বোঝাটা খুব সহজ। ঠিক আছে, দেখো দেখো এখানেও আমরা কিন্তু সেম ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপালটা অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, তাহলে দেখো উই নো দ্যাট দেয়ার আর n ফ্যাক্টোরিয়াল মেনি বাইজেকশনস, মানে অল পসিবল অ্যারেঞ্জমেন্ট আমরা করছি। তার মানে তো বাইজেকশন, যে যেখানে খুশি যেতে পারে, কিন্তু একটা আমাদের শুধু এটাই মাথায় রাখতে হচ্ছে যে একটা চিঠি একটাই খামে যেতে পারবে, একটা খামে দুটো চিঠি ভরে দেবো না, এরকম না। ঠিক আছে, তাহলে আমরা n ফ্যাক্টোরিয়াল ওয়েজে সব কটা চিঠিকে ডিস্ট্রিবিউট করতে পারি। তার মধ্যে অনেক চিঠি হয়তো ঠিকঠাক খামে যাবে, অনেকে ভুল জায়গায় যাবে, এরকম অল পসিবল অ্যারেঞ্জমেন্ট যেহেতু আছে, তাহলে n ফ্যাক্টোরিয়ালের মধ্যে সব কিছু আছে। তাহলে n ফ্যাক্টোরিয়াল থেকে আমাকে সেই জায়গাগুলো বাদ দিতে হবে। সেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরা বাদ দেব যেখানে অ্যাটলিস্ট একটা আই এর জন্য fi-টা আই হয়ে গেছে, সেই সমস্ত আমাকে বাদ দিতে হবে। যেমন ধরো 1টা 1-এ গেল, এবার বাকিগুলো আমি যেমন খুশি সাজাতে পারি, তাহলে সেগুলো আমার কিন্তু নিলে চলবে না, সেগুলোকে বাদ দিতে হবে, কেউ ঠিক জায়গায় যাবে না, তাই না? তাহলে আমি সেই সমস্তগুলোকে বাদ দেবো যারা সেম জায়গায় গেছে, মানে কেউ অ্যাটলিস্ট একটা সেম জায়গায় গেছে, সেটা আমাকে বাদ দিতে হবে। ঠিক আছে, তোমরা দেখো যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে মাঝখান থেকে প্রশ্ন করতে পারো। ওকে, তাহলে এই একই রকমভাবে ওখানে যেমন আমরা S1 S2 ডিফাইন করেছিলাম, এখানে তেমনি আমরা B1 B2 B3 এইভাবে ডিফাইন করছি। তাহলে B1টা কি দেখো, এখানে আমরা BI ডিফাইন করেছি অ্যাকচুয়ালি যে কোনো আই এর জন্য। তো আইটা হচ্ছে সেই সমস্ত ফাংশন যেখানে একটা বাইজেকশন হচ্ছে এবং আইটা আইয়ে গেছে, মানে আইটাকে আমি আইয়ে পাঠিয়ে দিয়েছি, তারপর আমার আর কোনো রেস্ট্রিকশন নেই, এবার তুমি যা খুশি করছো। ওখানে অনটুর জন্য আমরা কি করেছিলাম, আইটাকে বেসিক্যালি সরিয়ে রেখেছিলাম, এখানে আমরা আইটাকে আইয়ে পাঠিয়ে দিচ্ছি, তারপর বাকিগুলো যা খুশি ভাবে সাজাচ্ছি। কথাটা বুঝতে পেরেছো? তো এই জিনিসটা আমরা কিন্তু এখানে করছি। তো ধরো B1টা তাহলে কি, যে 1টাকে 1-এ পাঠিয়ে দিলাম, বাকিগুলোকে এবার যা খুশি সাজালাম। কিন্তু দেখো যে 1টা যেহেতু 1-এ চলে গেল, তার মানে সেই
ফাংশনগুলো আমার কিন্তু নেওয়া চলবে না, তাহলে সেগুলোকে আমাকে বাদ দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এস এন যেটা আমরা চাইছি সেটা হয়ে যাচ্ছে এই ইউনিয়ন যদি করো, এই বিআইগুলোর ইউনিয়ন করো, বিআইগুলোর ইউনিয়ন মানে কি, ওখানে অ্যাটলিস্ট একটা ঠিকঠাক খামে গেছে। বি1 মানে কি, বি1 মানে ওয়ানটা অ্যাটলিস্ট ওয়ানটা ঠিক খামে গেছে, বি2 মানে অ্যাটলিস্ট টুটা ঠিক খামে গেছে, বি3 মানে অ্যাটলিস্ট থ্রিটা ঠিক খামে গেছে। তাহলে ওদের ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে অ্যাটলিস্ট একটা ঠিক খামে গেছে। এবার কে গেছে ঠিকঠাক ঠিক খামে সেটা হচ্ছে ডিপেন্ড করছে কোন আয়ে আছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এই ইউনিয়নটাকে আমরা চাইছি না, ওই ইউনিয়নটাকে পুরো বাদ দিয়ে দেবো। দেখো এইটা আমাদের ইম্পর্টেন্ট স্টেপ, যে এসএনটা হচ্ছে ওই বিআই গুলোর ইউনিয়নের কমপ্লিমেন্ট। এসএনটা কি, এসএনটা হচ্ছে যে আমরা যেটা চাইছি, মানে অল ডিঅ্যারেঞ্জমেন্টস, ঠিক আছে। আর বিআই কি, বিআই হচ্ছে যে যেখানে আইটা ঠিক খামে গেছে, তাহলে তাদের ইউনিয়ন করে নিচ্ছি। মানে এখানে হচ্ছে অ্যাটলিস্ট একটা ঠিক খামে গেছে, এই ইউনিয়নটা মানে হচ্ছে অ্যাটলিস্ট একটা ঠিক খামে গেছে, তাহলে তার বাইরে যারা পড়েছে তার মধ্যে কেউ ঠিক খামে যায়নি। তার মানে এটা একই রকম ভাবে তাহলে আমরা বলতে পারছি যে এর সংখ্যাটা হবে, এসএন এর সংখ্যাটা হবে এই পুরোটা, টোটাল হচ্ছে কত, এন ফ্যাক্টোরিয়াল। তাহলে সেখান থেকে আমরা এই ইউনিয়নটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এই ইউনিয়নের ভ্যালুটা যদি আমরা বের করতে পারি তাহলে আমার কাজ হয়ে গেল। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। কেউ কিছু বলছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, ওকে। দেখো এবার ধরো আমরা বিআই ভ্যালু বের করতে চাইছি, মানে ওয়ানটাকে তুমি ওয়ানে নিয়ে চলে গেলে, মানে আইটাকে আই এ নিয়ে চলে গেলে, এবার বাকিগুলো তুমি যেমন খুশি সাজাচ্ছ। তাহলে বাকি কটা থাকলো, n-1, তাহলে n-1টা যেমন খুশি সাজাতে পারো তুমি n-1 ফ্যাক্টোরিয়াল ওয়েজে। সেই জন্য বিআই এর সংখ্যা হচ্ছে আমার n-1 ফ্যাক্টোরিয়াল। ওকে, ক্লিয়ার? তাহলে এবার বিআই ইন্টারসেকশন বিজে মানে কি, মানে আইটাও ঠিক খামে গেছে আবার জেটাও গেছে, তার মানে বেসিক্যালি দুটো তুমি ঠিক খামে পাঠিয়ে দিয়েছো, বাকিগুলো যা খুশি ভাবে সাজাও। তাহলে বাকি কটা আছে, n-2টা, তাহলে n-2 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। এইভাবে জিনিসটা চলছে। তাহলে ইউনিয়নের সংখ্যা সমান সমান ওই একই প্রিন্সিপাল। এখানে একটু ভুল হয়েছে, আই নট ইকুয়ালস টু জে না হয়ে আই লেস দেন জে করা উচিত, ঠিক আছে, নাহলে আমাদের এখানে ডাবল কাউন্ট হয়ে যাবে। সো এখানে আই লেস দেন করা উচিত। ওটা আমি ঠিক করে নেব। ওকে, তাহলে এইভাবে এটা আমার চলতে থাকছে। তাহলে এখানে আছে n সংখ্যক, তাহলে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা মাইনাস nc2 ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে এটা যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি জিনিসটা আসবে n ফ্যাক্টোরিয়াল, দেখো n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল মানে কি n ফ্যাক্টোরিয়াল, মাইনাস nc2 মানে কি, nc2 মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল। তো এই n-2 ফ্যাক্টোরিয়ালটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে পড়ে থাকছে কি n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, একই রকম ভাবে পরেরটা আসবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে সিরিজটা পাচ্ছি সেইটা হচ্ছে কি, সেই সামটা হচ্ছে কার, অ্যাটলিস্ট একটা ঠিক খামে যাবে। তাহলে এটাই যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই আমরা কি পেয়ে যাব, তাহলে n ফ্যাক্টোরিয়াল থেকে যদি আমি ওটা বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব নাম্বার অফ ডিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে এটাই হচ্ছে আমার নাম্বার অফ ডিঅ্যারেঞ্জমেন্টের ফর্মুলা। ঠিক, বলো এটুকু বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার, পেরেছি। ওকে, দেখো এই ডকুমেন্টটা তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো। সো এখানে টোকার কিছু নেই। ডকুমেন্টটা তোমরা এটা পেয়ে যাচ্ছ পিডিএফটা। আর দেখো, বাই দ্য অ্যাবাভ ফর্মুলা লেট আস ক্যালকুলেট ডিএন ফর 2, 3, 4। আচ্ছা, 2 এর জন্য অলরেডি আমরা ক্যালকুলেট করেছি, যেটা 2 হয়। দেখো দেখো d2 ভ্যালু কত হবে, তাহলে দেখো এখানে দেখো, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল একটা কমন চলে যাবে। তারপর হাফ, এই দেখো 1 নিচে 2 থেকে স্টার্ট করে আপ টু n অবধি যাবে, তাহলে জাস্ট একটাই 1/2 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে। মানে কাটাকাটি করলে কত থাকছে,
D2 এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। সিমিলারলি D3 এর ভ্যালু দেখো 3 ফ্যাক্টোরিয়াল নিয়ে 1/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল, মানে পরেরটা মাইনাস হবে, এই যে এখানে অল্টারনেটিং যাচ্ছে, তাহলে 6 এটা হয়ে গেল 6 ডিভাইডেড বাই এই ইন্টু 1/2 মাইনাস 1/6। এবার তুমি এটা জাস্ট ক্যালকুলেট করছো, গুণ করে দিচ্ছ, তাহলে এখানে 3 - 1 দ্যাট ইজ 2 হয়ে গেল। একই রকমভাবে D4 আসলো 9, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, একটু শর্টকাট যদি তোমাদের মনে হয় এইটা আমরা করতে পারি। দেখো বেসিক্যালি আমরা একটু ধরো আমরা D5 এর ভ্যালু বের করব, ঠিক আছে। তো D5 জিনিসটা কি, 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/5 ফ্যাক্টোরিয়াল, মানে 2 থেকে স্টার্ট হবে আর এই ভ্যালু n যে এখানে 5 আছে তো 5 এ গিয়ে শেষ হবে, 6 যদি হয় 6 এ গিয়ে শেষ হবে, এইভাবে। তাহলে দেখো এটা বেসিক্যালি কি 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। দেখো পরেরটা দেখো, এখানে দেখো 3 ফ্যাক্টোরিয়াল, মানে এটা কি আগে যে এখানে যেটা আছে তার সঙ্গে এক্সট্রা 3 দিয়ে ভাগ করছি আমরা বেসিক্যালি, তাই না। 3 × 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে এক্সট্রা 3 দিয়ে ভাগ করছি, প্লাস এইখানে যা আছে মানে 5 এটাকে আমি করতে পারি 4 × 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে আগে যা ছিল তাকে আমি 4 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। মাইনাস, আচ্ছা এটা মাইনাস প্লাস তারপর মাইনাস, তার 5 ফ্যাক্টোরিয়াল 5 × 4 ফ্যাক্টোরিয়াল, এইভাবে লিখতে পারি। আচ্ছা এইটা মানে কি দেখো 5 ফ্যাক্টোরিয়াল মানে 120/2 60, তাহলে 2 দিয়ে ভাগ করেছিলাম। এবার এইটাকে 3 দিয়ে ভাগ করে যা হবে সেটা এখানে বসবে, তা 3 দিয়ে ভাগ করলে এখানে 20, একে আবার 4 দিয়ে ভাগ করে এখানে বসবে, তা 4 দিয়ে ভাগ করলে কত থাকে 5, এটাকে আবার 5 দিয়ে ভাগ করলে 1, এইটা হয়ে গেল আমার অ্যান্সার। দেখো এই ক্যালকুলেশনগুলো কত সহজেই চলে আসছে। প্রথমটাকে ফ্যাক্টোরিয়ালটাকে 2 দিয়ে ভাগ করো, তারপরটাকে 3 দিয়ে ভাগ করবো, তারপরে 4 দিয়ে, তারপরে 5 দিয়ে, এইভাবে চলতে থাকবে। তাহলে এটা হয়ে গেল 60, মানে এটা 40 45 থেকে 1 বাদ 44 অ্যান্সার হলো। তাহলে D6 দেখো কত হচ্ছে সহজ, তাহলে নিশ্চয়ই প্রথমে শুরু হবে কত 6 ফ্যাক্টোরিয়াল বাই 2, মানে 720/2 হলো, তার মানে 360, তারপরে হবে 360/3, তাহলে এটা হলো 120, তাহলে 120/4 হলো, তাহলে এটা হলো 30, তাহলে 30/5 হলো, তাহলে কত পেলাম 6, তাহলে 6/6 দ্যাট ইজ 1, লাস্টে 1 হবেই, ঠিক আছে। এবার তুমি এটা ক্যালকুলেট করো, তাহলে 360 মাইনাস 120 প্লাস 30, হ্যাঁ মাইনাস 6 প্লাস 1, দেখো এবার ক্যালকুলেট করে বসিয়ে দাও, তাহলে 360 মাইনাস 120 240, আর এখানে আছে তোমার 24 প্লাস 1 25, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 265। তাহলে এইভাবে আমরা কিন্তু খুব সহজেই ভ্যালুগুলো বের করতে পারি। বলো দেখো ক্যালকুলেশনটা কত সহজে আমরা করতে পারছি, এই টেকনিকটা যদি আমরা ধরে নিই। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। যারা বুঝতে পারোনি তারা একটু কমেন্ট করে বলো, তাহলে আমি আর একবার একটু বোঝাই। আচ্ছা তাহলে আমি ধরে নিতে পারি যে সবাই বুঝে গেছো, ঠিক আছে। তো তোমরা যদি বুঝে গেছো তো তোমরা হোমওয়ার্ক হিসাবে হ্যাঁ D7 আর D8 বের করবে, ঠিক আছে, এটা বের করবে। আচ্ছা এটা থাকলো হোমওয়ার্ক। আচ্ছা এই সেম জিনিস আমরা আর একটা ক্যালকুলেশন করব, যার মাধ্যমে আমরা একটা রিকারশন রিলেশন পাবো। রিকারশন রিলেশন বলতে কি বোঝায়, যেটা আগে আমরা বের করে নেবো যে ভ্যালুগুলো, সেগুলোকে ইউজ করে পরের ভ্যালুটা বের করব। যেমন আমরা তোমার কি বলে পার্সিয়াল অর্ডারের ক্ষেত্রে, না পার্সিয়াল অর্ডার না, পার্টিশনের ক্ষেত্রে আমরা বের করলাম যে আগের ভ্যালুগুলো কাজে লাগিয়ে আমরা পরের ভ্যালুটা বের করছিলাম, তাই না। তো সেই যে একটা রিলেশন আমরা বের করলাম যে Pn+1 = যে সামটা বেরোলো সেটা আগেরগুলো ভ্যালুগুলো কাজে লাগিয়ে, তো সেই রকমই একটা রিকারশন ফর্মুলা আমরা এখানে
বের করতে পারি, যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে যদি আমরা রিকারশন ফর্মুলাটা লিখি সেটা আসবে এটা, যে dn সমান সমান আসবে n মাইনাস ওয়ান ইন্টু dn মাইনাস ওয়ান প্লাস dn মাইনাস টু, মানে আগের দুটোর যোগফল। বুঝতে পেরেছো? n এর আগে কে কে আছে, dn মাইনাস ওয়ান আছে আর dn মাইনাস টু আছে, এই দুটোকে যোগ করা, তার সঙ্গে n মাইনাস ওয়ান গুণ করে দাও, দেখবে dn এর ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার এই জিনিসটা আমরা একটু ভেরিফাই করে দেখে নিই, মিলছে কিনা। দেখো আমরা অলরেডি দেখেছি d1 এর ভ্যালু কত হয় 0, d2 এর ভ্যালু কত হয় 1, ঠিক? 1 ওকে, তাহলে d3 দেখো আমার হিসাব দেখো এখানে আমরা লিখে রাখি dn সমান n মাইনাস ওয়ান ইন্টু dn মাইনাস ওয়ান প্লাস dn মাইনাস টু। তাহলে এই ফর্মুলাটাকে দিয়ে দেখো d3 তাহলে কত হবে 2 ইন্টু আগের দুটোর যোগফল, মানে d1 প্লাস 2 d2 হবে। হওয়া উচিত। তার মানে 2 ইন্টু d1 এর ভ্যালু কত 0 আর এটা হচ্ছে 0 1, প্লাস 1 তার মানে 2 আসছে অ্যান্সার। দেখো d3 এর ভ্যালু 2 এসছে আমাদের, হ্যাঁ কি না? একই রকম ভাবে d4 আসবে কত, তাহলে 3 ইন্টু আগের দুটো যোগফল, আগের দুটো মানে কি d3 আর d2 এর যোগফল, তাহলে 1 আর 2 এর যোগফল 3, তাহলে 9। দেখো d4 এর ভ্যালু 9 এসছে। d5 এর ভ্যালু কত 44 আসে, দেখো আগে d5 এর ভ্যালু 44 আসা উচিত, দেখো আসছে কিনা। তাহলে d5 মানে কত আসবে 4 ইন্টু আগের দুটো যোগফল, আগের দুটো কে কে আছে 9 আর 2 11, দেখো 44। d6 5 ইন্টু এই দুটোর যোগফল, তাহলে এই দুটো মানে কত 53, দেখো 53 মানে কি 50 ইন্টু 5 মানে 250, 250 আর এদিকে 15 মানে 265, দেখো হলো। এবার দেখো d7 কত সহজে বেরিয়ে যাবে, তাহলে নিশ্চয় 6 ইন্টু এই দুটোর যোগফল, এই দুটো মানে 9 হলো 44, 65 আর 44 যোগ করলে কত হয় 105, মানে এটা 309, 309 সরি 105 না 109 হয় 309। তাহলে 3 6 1800 আর এদিকে থাকে 6 9 54, 1854, দ্যাট শুড বি দ্য অ্যান্সার। তো দেখতে পাচ্ছ কত হিউজ ভাবে বেড়ে যাচ্ছে জিনিসটা। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে dn is divisible by n minus 1, তাহলে n minus 1 divides dn, যেটা কিন্তু তুমি ওই এই ফর্মুলা থেকে কিন্তু পাবে না। বলতে এই যে আমরা যে এই ফর্মুলা দিয়ে বলছিলাম, এই ফর্মুলা থেকে কিন্তু এটা সহজেই বলা যাচ্ছে না যে এটা n minus 1 দ্বারা ডিভিজিবল, সহজেই কিন্তু আমরা এটা বলতে পারছি না, কিন্তু এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু সহজেই বলতে পারছি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার তোমরা যদি দেখো এখানে আমার ওই ফার্স্ট মেথডটা অলরেডি করা আছে, হ্যাঁ পুরো ডিটেলসে বুঝিয়ে বুঝিয়ে করা আছে। তোমরা একটু, আমি এটা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসাবে দেব যে এইটা তোমরা নিজেরা বোঝার চেষ্টা করো। লেখাটা লেখা আছে, তোমরা এটা পড়ে পড়ে বোঝার চেষ্টা করো। তারপরে যদি কারো ডাউট থাকে আমাকে তোমরা জিজ্ঞেস করবে, তখন আমরা এটা মানে ডিসকাস করব। বোঝা গেছে কাজটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই ক্লাসটা সমাপ্ত করব।